দেখছেন টিভি 9 বাংলা দমদার 10 নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে। আর আজ হাইকোর্টের দিকে চোখ রাখতেই হচ্ছে, কারণ জোড়া মামলা আইপ্যাক কাণ্ডে তার শুনানি চলবে। আগের দিন হই হট্টগোলে মুলতুবি হয়ে যায় এবং সেটা আজকে শুনানি হবে। আর তার জন্য হাইকোর্টের তরফ থেকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে এটা লাইভ স্ট্রিমিং হবে, অর্থাৎ বন্ধ ঘরে শুধুমাত্র আইনজীবী আর মামলার সঙ্গে সংশ্লিষ্টরা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না এজলাসে। তদন্তে বাধা, ফাইল লুটের অভিযোগে হাইকোর্টে মামলা করেছে ইডি, আর পাল্টা ইডির বিরুদ্ধে ভোট কৌশল চুরির অভিযোগে মামলা তৃণমূল কংগ্রেস। এই দুটো মামলা আজ হাইকোর্টে শোনা হবে, অর্থাৎ শুনানি রয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সায়ন্ত, প্রথমে একটু হাইকোর্টের নিরাপত্তার অংশটা জানতে চাইবো, কারণ হই হট্টগোলের জেরেই বলে দেওয়া হয়েছে যে লাইভ স্ট্রিমিং হবে, কেউ কারা কারা ঢুকতে পারবে কারা কারা পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের তরফ থেকে এই সুরক্ষার জন্য বা হই হট্টগোল এড়ানোর জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ আইপ্যাকের দপ্তরের তল্লাশি এবং তারপর ইডি সরাসরি চলে যায়, বাধা পেয়ে সরাসরি চলে যায় ইডি হাইকোর্টে, এবং সেখানে গিয়ে মূলত ইডি এবং রাজ্য প্রশাসনের তরফে দুতরফে যেহেতু মামলা করা হয়েছিল, সেই মামলা শুনানি পর্বে যে ধরনের তুমুল হট্টগোল পরিস্থিতি তৈরি হয়, তাতে কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ তিনি চেয়ার ছেড়ে উঠে চলে যেতে বাধ্য হন এবং 14 জানুয়ারি অর্থাৎ আজ পর্যন্ত মুলতুবি করে দিয়েছিলেন। অর্থাৎ যে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কোনোভাবেই বিচার পর্ব চালানো সম্ভব হচ্ছিল না বিচারপতির পক্ষে, আর সেই কারণে কিন্তু তিনি মুলতুবি করে দিয়েছিলেন। সেই অবস্থায় দাঁড়িয়ে আজ 14 জানুয়ারি সেখানে কিন্তু নতুন করে শুনানি হতে চলেছে এই জোড়া মামলায়, এবং সেখানে হাইকোর্ট সূত্রে খবর প্রধান বিচারপতি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন লাইভ স্ট্রিমিং হবে, এবং যে কারণে এই মামলার সঙ্গে শুধুমাত্র আইনজীবী যারা যুক্ত রয়েছে তারাই অংশ নিতে পারবেন, এমনকি তারা ভার্চুয়ালিও অংশ নিতে পারবেন। কিন্তু এই আইনজীবীরা ছাড়া আর কেউ ওই কক্ষে কেউ উপস্থিত থাকতে পারবেন না, নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকম যাতে হট্টগোল না হয়, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যেখানে বিচার হওয়া, বিচার শুনানি হওয়া অত্যন্ত প্রয়োজন। আর যে কারণে হট্টগোল হলে কোনোভাবেই বিচারপতি বা অন্যান্য যারা আইনজীবী আছে, ইডির পক্ষে হোক বা শাসক দলের পক্ষে হোক, তারা কোনোভাবেই নিজেদের কাজ পরিচালনা করতে পারছে না। এই কারণে কাউকে ভেতরে উপস্থিত থাকতে দেওয়া হবে না, শুধুমাত্র যারা এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ছাড়া। একই সঙ্গে লাইভ স্ট্রিমিং করার অর্থ এই মামলার যেটা ভেতরে বন্ধ ঘরের মধ্যে দরজা বন্ধ করে ভেতরে যেটা হচ্ছে, সেটা কিন্তু এই সংস্থা মামলার সঙ্গে যারা যুক্ত, বহিরাগত যারা যুক্ত, অর্থাৎ আইনজীবী নয়, যেমনি যাদেরকে প্রয়োজন আছে তারা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে আদালতের তরফে এবং প্রধান বিচারপতির তরফে কিন্তু যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তিনি নির্দিষ্ট করে নির্দেশ দিয়েছিলেন, বিজ্ঞপ্তি সহকারে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে কেন কঠোর নির্দেশ পালন করা হয়। পুলিশকে এই ব্যাপারে কঠোর থাকতে হবে, যারা আদালতের দায়িত্বে আছে এ পুলিশ, যে কলকাতা পুলিশের, তাদেরকে এই ব্যাপারে যেন কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারা যেন এই ব্যাপারে সক্রিয় থাকেন। অর্থাৎ সব মিলিয়ে আজ এই ইডির যে মামলা, অর্থাৎ ইডির তরফে করা মামলা এবং শাসক দলের তরফে করা মামলার জোড়া মামলার শুনানি হতে চলেছে। একই সঙ্গে তোমার বলে রাখি, ইডি কিন্তু সুপ্রিম কোর্টেও গিয়েছে, এমনকি ইডি এই কয়লা পাচারের ঘটনায়, যে ঘটনায় আইপ্যাকের দপ্তরে তল্লাশি হয়েছিল, সেই অবশ্যই থাকবে, কারণ ইডির তরফ থেকে যেমন 22টি ধারা আনা হয়েছে, আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, যে মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে তাদের যে মামলা রয়েছে সেই অভিযোগগুলো তারা যেমন নথিবদ্ধ করতে চেয়েছে। আর তার সঙ্গে সঙ্গে হাইকোর্টে যে গণ্ডগোলের জন্য শুনানি হয়নি সেটার উল্লেখও করা হয়েছে। পরবর্তীতে আপনাদের যে অংশটা আমরা জানাচ্ছিলাম যে আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় মামলা ইডির, স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা 22টি ধারায় মামলা করেছে ইডি, এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত আছেন ডিজিপি এবং সিপি, অর্থাৎ মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং সিপি তিনজনের বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে ইডির বিরুদ্ধে। ইডি এনেছে অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 ধারায় ইডির বিরুদ্ধে দায়ের করা যে পুলিশের মামলা, সেটা সিবিআইকে হস্তান্তরের আর্জিও জানিয়েছে ইডি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার যে ফুটেজ, সেটা সিবিআইকে হস্তান্তরের আবেদনও করা হয়েছে। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিলো, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে
সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তাহিনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। আর এবার বিজেপি এই ইস্যুতে পথে নামতে চলেছে। নবান্নেই তারা ধর্ণা করতে চাইছে, আর আদালতের দ্বারস্থ হয়েছে এই বিষয় নিয়ে। নবান্নের কাছে ধর্ণায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্ত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং মামলা দায়েরের অনুমতিও দিয়েছে হাইকোর্ট। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তিনি নবান্নের সামনেই ধর্ণায় বসতে চান, কিন্তু যেটা নিয়ম রয়েছে নবান্নে হাই সিকিউর জোন, এখানে কেউই জমায়েত করতে পারে না, কাউকেই অনুমতি দেওয়া হয় না। আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। হ্যাঁ, আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আবেদন ওটা 144 ধারা জারি করে পুলিশ করতে দেয় না। কোর্ট যদি আদেশ দেয় অবশ্যই ধর্ণা হবে, বিজেপি ধর্ণা করবে, ক্ষতি কি আছে? কিন্তু আইপ্যাক প্যাক হয়ে গেছে, ওর আর নেই কিছু। দ্বারকাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি দ্বারকাক ময়ূর হয়ে যায়? দ্বারকাক ময়ূর হয় না, দ্বারকাক কাকই থাকে। মমতা ব্যানার্জি বা তার দল যেটা করবে, টুকলি করতে হবে। আরে টুকলি করা ফেলটুরাম সে কখনো ক্লাসের ফার্স্ট বয় হয় না। যেহেতু ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্ররা, শতাব্দী রায়রা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তার জন্য টুকলি করতে হবে। ঠিক যেভাবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করলে শুভেন্দুকে টুকলি করতে হয় যাদবপুর থেকে মিছিল করে, 21শে জুলাইয়ের দিন ওকে সভা করে টুকলি করতে হয়। কারণ চাঁদের নিজস্ব আলো থাকে না, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। বাংলার রাজনীতির ধ্রুবতারা, সূর্যের নাম মমতা ব্যানার্জি। হাজার টুকলি করে ফেলুরাম শুভেন্দু ফার্স্ট বয় হবে না। আর এসআইআর এর পর্বে এখন 7 নম্বর ফর্ম, যেটা দিয়ে নাম বাদ দেওয়া হয়, সেই ফর্ম ঘিরে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ এসেছে বাঁকুড়ার খাতড়ায়। সেখানে একটা গাড়িতে গুচ্ছ গুচ্ছ এই ফর্ম 7 পাওয়া গিয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এই সমস্ত ফর্ম 7 নিয়ে যাচ্ছিল বিজেপি, এমনটা অভিযোগ করছে এখন তৃণমূল কংগ্রেস। মৃত আর অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতে চাইছে তৃণমূল, সে কারণে ফর্ম 7-এ আপত্তি শাসক দলের, পাল্টা অভিযোগ তুলছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ। যে সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা, ওখানকার ছেলেরা ধরেছেন এবং এখানে আমরা ধরেছি গাড়িটাতে। সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে, কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডিও অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে, তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়, এবং এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায়। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। ইনকোয়ারি করছে পুলিশ, থানাটা গাড়িটা সিজ করেছেন, ওনারা ইনকোয়ারি করছেন, তারা বলতে পারবেন যে কোথা থেকে কি হয়েছে। জেলা শাসক বা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক যেমন জেলারই 4 জন বিধায়কের সঙ্গে দেখা করলেন না এই এসআইআর কে কেন্দ্র করে, ঠিক সেই রকম খাতড়াতে যারা ফর্ম 7 এবং আরো অন্যান্য কিছু কাগজ তাদের বোধহয় ছিল, যারা বিএলএ-2-র মাধ্যমে বিএলওর কাছে জমা দিতে পারেনি, সেই কাগজগুলো নিয়ে এই আরোর কাছে জমা দিতে যাচ্ছে। আর সেখানে কিনা তৃণমূলের গুন্ডারা তারা গাড়িকে আটকে সমস্ত ছেলেপুলেদের মারধর করে, আমাদের 2 জন কর্মী তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এইভাবে যে গণতন্ত্রের হত্যা করছে এই রাজ্যের শাসক দল, আর প্রশাসনকে তো চালাচ্ছে রাজ্যের শাসক দল, কাজে এর বিহিত নিশ্চিত হতে হবে।